লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীর পানি সরছে ধীর গতিতে। মোট প্রাণ গেছে 27 জনের, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ। শেখ হাসিনার নামে ঢাকার পৃথক আদালতে আরও 4টি হত্যা মামলা দায়ের। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক। এবং 2014 ও 2018 সালের নির্বাচন কমিশনারদের দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীর পরিস্থিতি উন্নতির দিকে গেলেও বন্যার পানি সরছে ধীর গতিতে। বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে সুপেয় পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। নৌযানের অভাবে স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছেন না। এদিকে বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 27 জন, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 56,19,375 জন মানুষ। এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম এসব তথ্য জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বন্যায় দেশের 11টি জেলার 74টি উপজেলা প্লাবিত হয়েছে। বিপদসীমার উপরে থাকা 13টির মধ্যে উল্লেখযোগ্য 9টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। তবে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি ও উজানের পানিতে নোয়াখালীর 8টি উপজেলা সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। তবে এখনো পানিবন্দী রয়েছে অনেক মানুষ। কিছু ছাত্র আসছিল উদ্ধার করার জন্য, কিন্তু প্রাণ কিছু পাই নাই আমরা। আমাদের ঘরটার পড়ে গেছে, আমাদের একবারে মাটির ঘরটা পড়ে গেছে। দেখেন দুইটা ঘর একবারে হয়ে গেছে। এই যে টিনের বেলাটার অপপ্রসে আমাদের টিম কুমিল্লা এবং ফেনী, কুমিল্লা বুড়িচং এবং ফেনী দুই জায়গায় কাজ করছে। তো ফেনীর দিকে আমাদের যে টিম কাজ করছে তারাও রেস্কিউ করছে, আমরাও রেস্কিউ বুড়িচংয়ে গত পরশু থেকে কাজ শুরু করছি। অলরেডি আমাদের কাজ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 11টি জেলায় 74টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে মোট 12,38,048টি পরিবার। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। গত কয়েকদিনের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ পোশাক মজুদ হওয়ায় এখন নগদ অর্থ এবং শুকনো খাবার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা। অন্যান্য দিনের মতোই সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। একই সাথে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সহ সহায়তাকারীরা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের গণত্রাণ সংগ্রহে সহায়তা করে আসছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। রিক্সা চালক থেকে শুরু করে পথের ভিখারি, দিনমজুর থেকে সচিব, ছোট কোমলমতি শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকা, কেউ আবার দিয়ে যাচ্ছেন বিয়ের অলংকার। আগে আমরা দেখতাম যে বন্যার জন্য বা কোনো কারণে ত্রাণ নেয়ার জন্য লাইন লেগে থাকতো। এখন দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড়। ত্রাণ দেওয়ার জন্য এখন মানুষ লাইন লাগিয়ে আসছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষই এখানে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা। সব হারানো বানভাসী মানুষের মুখে হাসি ফুটানো হয়তো সম্ভব নয়, তবে যাতে এই পরিস্থিতিটি মোকাবেলা করতে পারে সে লক্ষ্যেই এই সহায়তা করছেন বলে জানান তারা। তো এই পর্যন্ত কোথাও ওর নামটাম লিস্ট শহীদের মধ্যে লিস্ট করাতে পারিনি, তো ওর নামে আমি আজকে 10,000 টাকা আমি দিলাম বন্যার লোকদের জন্য। আমার মেয়ে তোর একটাই মেয়ে ছিল, আমার একটা ছেলে আছে সেকেন্ড ইয়ারে পড়ে। আমার জীবনটা, আমার দুনিয়াটা উজাড় হয়ে গেছে। এখন যে পরিস্থিতি চলছে দেখা যাচ্ছে অনেকেই অনেক অসুবিধায় রয়েছে। তো আমরা যে কারণে আসছি, আমরা চাই যে আমাদের যা আছে তা দিয়ে যেন তাদের পাশে একটু দাঁড়াতে পারি। তবে যারা এখানে এখনো অনেক টাকা পয়সার মালিক আছেন
আমি তাদের বিবেকের প্রতি আহ্বান জানাবো, তারা অবশ্যই এগিয়ে আসবেন। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয় এবং বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যার সংখ্যায় সহায়তা বাড়ানোর আহ্বান জানান ত্রাণ সংগ্রহকারী স্বেচ্ছাসেবকরা। আশা করছি আমাদের এই কঠিন সময়ে আমরা সবাই মিলে যদি আমরা একটু সহযোগিতা করি, ইনশাল্লাহ আমরা এই কঠিন সময়টা একটা সময় পার করে উঠতে পারবো। এলাকা অঞ্চল ডুবে গেছে, তাদের জন্য আহ্বান করছি আপনারা সবাই তাদের সহানুভূতি হন এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। তাদেরকে আমি বলবো যে অন্যদেরকে দেখুক, তারা শিখুক, তারা আসুক। শিক্ষার্থীরা জানান ট্রাক সংকটের কারণে এসব ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও 4টি হত্যা মামলা গ্রহণের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আদালতে করা হত্যা মামলার আবেদনগুলো সংশ্লিষ্ট থানাকে এজাহার হিসেবে গ্রহণেরও নির্দেশ দিয়েছেন। মামলার আবেদন থেকে জানা যায়, মোহাম্মদপুরে সিএনজি পাম্প কর্মচারী মনসুর মিয়ার হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের দায়িত্বশীল 22 জনকে আসামি করা হয়। একই এলাকার আরেকটি হত্যা মামলায় আসামি করা হয় 16 জনকে। মিরপুরের কলেজে শিক্ষার্থী নাহিদুল ইসলাম হত্যার ঘটনায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ সহ 41 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এছাড়া যাত্রাবাড়িতে মিরাজ হোসেন হত্যা মামলায় শেখ হাসিনা সহ 94 জনকে আসামি করা হয়। ওইসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার তাকে রাজধানীর একটি অভিজাত এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিকেলে ডিএমপির একটি সূত্র আরাফাতকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। মোহাম্মদ আলী আরাফাত ঢাকা 17 আসনের সংসদ সদস্য ছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কোথায় আছেন সেই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। গত 12 আগস্ট মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে দেয়া দায় মুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এ সময় তিনি বলেন, যদি 2014 ও 2018 সালের নির্বাচনের কমিশনাররা যদি অবৈধ হয়, তাহলে ওই দুটি নির্বাচনও অবৈধ হবে। এর আগে গত 18 আগস্ট 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পেশ করেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। একই সঙ্গে রিটে 2014 ও 2018 সালের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হয়। যেসব স্বৈরশাসকদের দোসররা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল তাদের নামের তালিকা প্রকাশ করতে সেনা প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। বিস্তারিত দেখুন মণ্ডলী নামের রিপোর্টে। খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্রছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলাম মাহতাবের স্মরণে এই শোক সভার আয়োজন করা হয়। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটি নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেই জন্য উপদেষ্টাদের এই বিপ্লবকে ধারণ করতে হবে। আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে। উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা বিপ্লবকে ধারণ করুন। বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিপক্ষকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন। এখন পর্যন্ত রাষ্ট্র সমাজদেহে শেখ হাসিনার বসংবদরাই বসে আছে। প্রত্যেকটা বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই 16 বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে, তারাই রয়েছে। গণতন্ত্রের উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের ইলেকশন কমিশন না,
এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদুল ইসলাম নেতাকর্মীদের বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলা সাহিত্যের ও সঙ্গীতের অনন্য প্রতিভার এই কবি। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তার ডাকনাম ছিল দুঃখু মিয়া। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবেলা করে বড় হয়েছেন তিনি। কবি নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর বয়সে। এই সময়েই সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। আর এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তারা ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশদ মত বিনিময় করেন। ফোনালাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন মোদী। যদিও বাইডেন ও মোদীর মধ্যকার এই ফোনালাপের বিষয়ে দেয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ ইস্যু উল্লেখ করা হয়নি। অর্থাৎ মোদীর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানানো হলেও বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনো কথা বলেছেন কিনা তা সেখানে উল্লেখ করা হয়নি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদী। মধ্য আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই ঘটনা আহত হয়েছে আরও ১৫০ শতাধিক। এই ঘটনার দায় স্বীকার করেছে আল কায়দার ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন। গত শনিবার বুরকিনা ফাসোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কায়া থেকে ৪০ কিলোমিটার উত্তরে বার্সা লোঘোব অঞ্চলে এই ঘটনা ঘটে। জানা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিরাপত্তার জন্য পরীক্ষা খোঁড়ার কাজে যুক্ত মানুষের ওপর বন্দুকধারীরা এলোপাথারি গুলি করে। হামলার পর থেকে বেশ কয়েকজন সেনা নিখোঁজ রয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে কায়া শহর থেকে চিকিৎসক, নার্স সহ অন্য কর্মীদের আনা হয়েছে। বুরকিনা ফাসোর ভূখণ্ডের অর্ধেক আল কায়দার ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। এবার প্রবাস সংবাদ। বন্যা কবলিত এলাকার অসহায়দের মানবিক সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসা আহ্বান জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। সৌদি আরবে জেদ্দাস্থ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি বলেন, সৌদি আরবের আইন শৃঙ্খলা মেনেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান। সেই সাথে প্রবাসীদের এনআইডি কার্ডের কার্যক্রম শুরুর কথা উল্লেখ করেন। সেই সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রম কাজী ইমদাদুল ইসলাম, রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াইস আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহারউদ্দিন বকুল সহ আরও অনেকে। জানাবো খেলার খবর। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠল বাংলাদেশ। টাইব্রেকারে ভারতকে হারিয়েছে বাংলার যুবারা। গতকাল দ্বিতীয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে ইনজুরিতে পড়েন নিয়মিত গোলরক্ষক শোভন। তার পরিবর্তে বাকি সময় বাংলাদেশের গোলপোস্ট সামলান দ্বিতীয় গোলকিপার মোহাম্মদ আসিফ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। এরপর ম্যাচ করায় টাইব্রেকারে। সেখানে ২ শট রুখে ম্যাচ জয়ের নায়ক বনে যান মোহাম্মদ আসিফ। ৪-৩ ব্যবধানে ফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপা জয়ের লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার একবার। লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীর পানি সরছে ধীর গতিতে। মোট প্রাণ গেছে ২৭ জনের, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ। শেখ হাসিনার নামে ঢাকার পৃথক আদালতে আরও ৪টি হত্যা মামলা দায়ের। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক। এবং ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন কমিশনারদের দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি
হাইকোর্টের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।